স্যার আসসালামু আলাইকুম স্যার। জি স্নাকো স্যার ওই একটা বিষয় একটু স্যার জানাই রাখি আপনাকে। মাননীয় প্রধানমন্ত্রী এখন একটা বিষয় আপনাকে জানাইতে বলছেন স্যার। সেটা হলো স্যার ওই সালথায় যেসব বিএনপি জামাতের নেতা আছে এগুলোকে অ্যারেস্ট করে ফেলা যেভাবেই হোক, কিছু অ্যাকশন এখনই ওই ওদের বাড়ি আমি এখনই নিচ্ছি। আর পলিটিক্যালি স্যার ওরা যেহেতু করবে আমাদেরও একই রোল এখন। ওকে ঠিক আছে। ফ্রম ইওর ইন্টেলিজেন্স সোর্স যে এরপরে যদি কোনো এসি ল্যান্ড অফিস, ইউনো অফিস, থানা বা এই জাতীয় কোনো আক্রমণ হয় তাহলে বিএনপি জামাত এবং হেফাজতের ওই নেতাদের বাড়িতে আক্রমণ হবে। যে সকল ভূমি অফিসে জমির রেজিস্ট্রি দলিলপত্র যেগুলা এই হেফাজত জামাত নষ্ট করবে, একইভাবে তারা কিন্তু ওই তাদের জমি জমা আর পাবে না, জমি জমা হিসাব দলিলপত্র তারা পাবে না বা রেকর্ডপত্র আমরা আর দেবো না। পলিটিক্যালি লোকালি রিয়েক্ট করা। সবাইকে শুভেচ্ছা আমার কথা শোনার জন্য। এতক্ষণ যে ফোন আলাপগুলো শুনলেন, প্রধানমন্ত্রীর অফিস থেকে শেখ হাসিনার নির্দেশে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে বলা হয়েছে একটা জায়গার নাম, ওই জায়গার যত স্থানীয় নেতাকর্মী আছে আওয়ামী লীগের এনটিতে যারা, তাদের সবাইকে অ্যারেস্ট করতে বলা হয়েছে। এখানে যদি কোনো অপরাধ করে থাকে, একটা স্বরাষ্ট্রমন্ত্রীর কাজ কি? যদি কেউ অপরাধ করে তাহলে পুলিশ প্রশাসনকে বলা যে তাকে অ্যারেস্ট করার জন্য। কিন্তু প্রধানমন্ত্রীর অফিস থেকে, গণভবন থেকে আদেশ আসছে, তার সম্ভবত তার সচিব, একান্ত সচিব যারা বলা হয়, সেই সচিব মহোদয় সম্ভবত কিংবা হটেবার গণভবন থেকেই একজন স্বরাষ্ট্রমন্ত্রীকে ফোন দিয়ে বলছে যে ওই জায়গার যত নেতাকর্মী আছে তাদের অ্যারেস্ট করতে। কি একটা আজব ব্যাপার! হ্যাঁ, কোনো অন্যায় নেই, কোনো কিছু নেই, কোনো অপরাধ করে নাই, কিন্তু তাদের অ্যারেস্ট করতে হবে। এই হচ্ছে বাংলাদেশের আইনের অবস্থা ছিল আওয়ামী লীগ সরকারের দীর্ঘ 16 বছরে। আরো একটা ব্যাপার বলছে যে ওই এলাকার যে স্থানীয় যেই অন্য দলের যে নেতাকর্মীরা, ওরা যদি কোনো ধ্বংসাত্মক কাজ করে, জ্বালাপোড়াও করে, তাহলে তাদের জমি এইটা সরকার রেখে দেবে, রেকর্ড তাদের হাতে দেবে না, কোনো কিছুই যেন তারা ওই জমি নিয়ে করতে না পারে সেই ব্যাপারেও নির্দেশনা দিছে। এই হচ্ছে প্রধানমন্ত্রীর অফিস থেকে, গণভবন থেকে এই নির্দেশনা দেওয়া হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাবেক। আর তিনি বলছে ওকে 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 স্যার, ঠিক আছে, দেখা যাবে, ওই করে দেব, কোনো সমস্যা নেই, যেহেতু প্রধানমন্ত্রীর অফিস থেকে আসছে। এখানে কোনো রকম বাজ বিবেচনা বিচার কোনো কিছুই হলো না, শুধু বলা হলো, সে কাজটা করে ফেলা হলো। এই হচ্ছে আইনের অবস্থা সেই সময় দীর্ঘ 16 বছরের আওয়ামী লীগ সরকার এই কাহিনী ঘটেছে। আরেকটা ব্যাপার, স্বরাষ্ট্রমন্ত্রী তখন বলল যে কাকে যেন অ্যারেস্ট করা হবে, তার নামে যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি সায় দেয়, অনুমতি দেয়, তাহলে তার নামে চার্জশিট করা হবে। কোনো অপরাধবিহীন একটা মানুষরে কিভাবে তার নামে চার্জশিট দেয়, কোনো অপরাধবিহীন একটা মানুষকে কিভাবে অ্যারেস্ট করে, সবকিছু এই 16 বছরে আওয়ামী লীগ সরকারের আমলে হয়েছে। আপনারা তো এই ফোন আলাপ থেকে শুনলেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক, তখন উনি স্বরাষ্ট্রমন্ত্রীকে কি নির্দেশনা দেন, কিভাবে 16 বছর আইনের শাসন তারা প্রতিষ্ঠা করেছেন, কত নিরীহ মানুষকে তারা জেলখানায় রেখেছেন। যে কোনো দল, যে কোনো মানুষ করতেই পারে, যে কোনো মত তার থাকতেই পারে, শুধুমাত্র আওয়ামী লীগ না করলে, আওয়ামী লীগের বিরুদ্ধে গেলেই সে জঙ্গি, সে জামাত শিবির, সে বিএনপি, সে মুক্তিযোদ্ধার চেতনা তার নাই, সে কত কিছু অপরাধ সে যে করে ফেলে তার বলার মতো না। সব কিছু একটা সাজানো গোছানো, একটা লিখিত, যে আওয়ামী লীগের বাইরে যারা আছে তারা সবাই এই অপরাধে জড়িত। সে নিজেও জানে না, রাত্রিবেলা তাকে তুলে নিয়ে এসে অ্যারেস্ট। এই হচ্ছে বিগত 16 বছরের অবস্থা, আইনের শাসন। এই আইন দিয়ে কি পার পাওয়া গেছে? পার পাওয়া যায়নি।
ঠিকই 2024 সালের 5 আগস্ট থেকে ক্ষমতা থেকে তাকে চলে যেতে হলো, পালিয়ে যেতে হলো, এই দেশ ছেড়ে সে পালিয়ে গেল। এই বাংলাদেশের 16 কোটি মানুষ যখন আন্দোলন করে ফেলছে, রাজপথে নেমে গেছে, তখন তার পালিয়ে যেতে হলো। আরে ভাই, কি জীবন আপনি গঠন করেছেন রে ভাই শেখ হাসিনা? কেন এমন জীবন গঠন করেছেন? পৃথিবীতে আজ পর্যন্ত কেউ, সবচেয়ে বড় যে জালিম বাদশা ছিল নমরুদ, ফেরাউন, তারাও দেখেন কোরআনে উল্লেখ আছে, তারাও এই পর্যন্ত টিকে থাকতে পারে নাই, বেঁচে থাকতে পারে নাই, অত্যাচার নিপূরণ করে তারাও ক্ষমতায় থাকতে পারে নাই। আর আপনি কোন ফেরাউন নমরুদ রে ভাই, যে আপনি আজীবন অনন্তকাল ক্ষমতায় থেকে যাবেন? তা তো হয় না ভাই। আপনি 16 বছর ক্ষমতা থেকে যে অন্যায় অত্যাচারগুলো করেছেন, তার ফল আপনি কিভাবে পেলেন দেখেন। এই বাংলাদেশের মানুষ আপনি, অথচ আপনার পালায় যাওয়া লাগলো। আপনি না জনপ্রতিনিধি, আপনি না জনগণের সেবক। তাহলে সেই সেবক, যে জনপ্রতিনিধি কিভাবে পালিয়ে যায় এই 16 কোটি মানুষটা রেখে, তার দল রেখে, তার সবকিছু রেখে এই দেশ ছেড়ে কিভাবে পালিয়ে যায়? তাহলে কি অন্যায় করেছেন? নিজের বিবেকের কাছে একবার প্রশ্ন করুন, নিজের বিবেকের দিকে তাকিয়ে দেখুন আপনি কি অন্যায় করেছেন। 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত কত ছাত্র জনতা আপনি হত্যা করেছেন। কিছু কিছু নিউজ পত্রিকায় আসে যে আপনি 1000-এর উপরে মানুষ হত্যা করেছেন। কিছু কিছু নিউজে আসতেছে যে প্রায় 5 থেকে 10,000 মানুষ আহত বিভিন্নভাবে। আপনি কত মানুষকে নিহত করলেন শুধু এই ক্ষমতার জন্য। অথচ আপনি 16 বছরে 1600 কোটি বার নাকি বলছেন যে হচ্ছে আপনার ক্ষমতা দরকার নেই, আপনি ক্ষমতা চান না। হ্যাঁ, আপনি দেশের মানুষের জন্য কাজ করেন। কি কাজ করেছেন আপনি দেশের মানুষের জন্য? হ্যাঁ, তার প্রতিদান আপনি এইভাবে পেলেন যে হচ্ছে আপনি পালায় যাচ্ছেন। আরে ভাই, যদি জনগণের জন্য কাজই করতেন, আপনি যদি দেশকে ভালোই বাসতেন, এই দেশের মানুষ আপনাকে মাথার তাজ বানিয়ে রাখতো, মাথায় তুলে রাখতো। আর সেই দেশের ভয়তে, সেই দেশের মানুষের ভয়তে আপনি পালিয়ে গেলেন। এরম কাজ জীবনে আর কোনো শাসক যেন না করে, এইভাবে ক্ষমতা দখল যেন না করে, দেশের মানুষের পরে দিনের পর দিন, বছরকে বছর এইভাবে যেন অত্যাচার না করে। তার ফল এই শেখ হাসিনার দেখলেই পাওয়া যাবে যে সে পালিয়ে গেছে, তার দল পালিয়ে গেছে, তার মন্ত্রিসভা, এমপি সভা, যত নেতা গুতা সব পালিয়ে গেছে এই বাংলাদেশ ছেড়ে। কি জীবন আপনারা গঠন করেছেন? 1000 কোটি টাকা লুটপাট করেছেন। কি জীবন আপনারা গঠন করেছেন? আপনাদের এই জীবন কি দিয়ে মাপবেন? কোথায় রাখবেন? কিভাবে আপনারা মুখ দেখাবেন মানুষের কাছে? ধন্যবাদ। আবার আসবো আমি নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো কাহিনী নিয়ে।